এই ধরনের নিউমোনিয়া কিংবা ব্রঙ্কিওলাইটিসের চিকিৎসা যদি কেউ আসলে ডিলে করে কি কমপ্লিকেশন হতে পারে? আমাদেরকে ডায়াগনোসিসের ক্ষেত্রে একটু ট্রিকি হতে হবে যে এটা আসলে অ্যাকিউট না ক্রনিক কেস। যদি একটা বাচ্চার 12 মাস ধরেই বা অনেক দিন ধরে রিপিটেডলি ঠান্ডা লাগছে, সে কি আসলে তার কি চাইল্ডহুড অ্যাজমা আছে নাকি, এই জিনিসটা আমাকে এনশিওর করতে হবে। ফ্যামিলি হিস্ট্রি এবং আদার স্টাফ থেকে যদি তার চাইল্ডহুড অ্যাজমা থাকে সেটা ট্রিট করাটা খুব বেশি জরুরি। আমি বারবার তাকে অ্যাকিউট ইলনেসের জন্য ট্রিট করে যাব কিন্তু তার ক্রনিক ইলনেসের জন্য ট্রিট করব না, তাহলে সে ইভেনচুয়ালি গিয়ে সাফারিংসের মধ্যে পড়বে এবং কখনোই তার ওভারঅল হেলথ ভালো থাকবে না। এন্ড গ্রোথ যেটি সেটি অনেক সময় রিটার্ডেশন আছে, হেলথ ভালো থাকবে না। সো চাইল্ডহুড অ্যাজমাটা আমাদের দেশে আসলে একটু ইম্পর্টেন্ট দেখা উচিত, একটু গুরুত্ব সহকারে দেখা উচিত। আর্লি ডায়াগনোসিস হলে চাইল্ডহুড অ্যাজমা গেটস বেটার। যেহেতু আমাদের অ্যালার্জিক রাইনাইটিসের কথা আপনি বলেছেন, এটা হচ্ছে মোস্ট কমনেস্ট থিং নাও ইন ডেইজ, যেটা আমি পাচ্ছি এভরিডে অসংখ্য বাচ্চা। এটার জন্য আমরা আরেকটা জিনিসও বেশি অ্যালার্মিংলি পাচ্ছি, যেটা হচ্ছে হলো এনলার্জ অ্যাডেনোয়েড বা অ্যাডেনোটনসিলাইটিস। এই রোগটা এত বেশি ছিলই না বাংলাদেশে, থাকলেও সেটা 4 বছরের পরে আমরা হয়তো পেতাম। আমি এখন অনেক ইয়াং বেবিদের পাচ্ছি 16 মাস 17 মাস, যাদেরকে আপনি অ্যাসেস করার জন্য ওই পজিশনে এক্সরেটাও করতে পারবেন না। তার শিশুদের আরেকটি কমন সমস্যা সেটি হচ্ছে ডায়রিয়ার সমস্যা। এই সমস্যাটি কেন শিশুদের এত বেশি হয় এবং এক্ষেত্রে কি ধরনের উপসর্গ থাকে? ডায়রিয়া জনিত সমস্যার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাইজিন। একটা বাচ্চাকে আপনি কিভাবে তাকে রাখছেন বাসায়, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। তো ডায়রিয়া জনিত সমস্যা বাংলাদেশের জন্য ইজ ভেরি 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 কমন। আচ্ছা, এখানেও 2 রকম ডায়রিয়া হতে পারে, ভাইরাল ডায়রিয়া, রোটাভাইরাল ডায়রিয়া হতে পারে। আবার যদি এটা আমাশা হয়ে যায়, যেটাকে আমরা বলি ইনভেসিভ ডায়রিয়া, সেটা চিকিৎসা হচ্ছে ডিফারেন্ট। আর ভাইরাল ডায়রিয়াগুলো চিকিৎসা ডিফারেন্ট। ডায়রিয়াতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন, পানি শূন্যতা। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাগুলোকে পাই পানি শূন্য অবস্থায়, ইউরিন আউটপুট কমে গিয়েছে, প্রস্রাব করছে না, বাসায় রেখেছে, এক্সেসিভ অ্যাডমিনিস্ট্রেশন অফ ওরাল স্যালাইন, অতিরিক্ত স্যালাইন খাওয়ানো হচ্ছে এবং সেটাকে ঠিকমতো তৈরিও করা হচ্ছে না, যে কারণে আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সগুলো পাই। প্রচুর সোডিয়াম বেড়ে যাচ্ছে। আইসিইউতে পাই হচ্ছে হলো যে কনভালশন, খিঁচুনি নিয়ে আসছে, কিডনি ফেলিয়ার, অ্যাকিউট কিডনি ফেলিয়ার, অ্যাকিউট রেনাল ফেলিয়ার হচ্ছে, জাস্ট ফর দ্য এক্সেসিভ অ্যাডমিনিস্ট্রেশন অফ স্যালাইন অ্যান্ড ডিহাইড্রেশন, যেখান থেকে অনেক বাচ্চা আর ফেরত আসে না। স্যালাইন বানানোরও তো একটি পদ্ধতি রয়েছে, পদ্ধতিটি আসলে কি বা কি হওয়া উচিত? স্যালাইনের প্যাকেটের মধ্যে সেটা লেখাও থাকে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো যে ওআরএস স্ট্যান্ডার্ড মেকিং এর জন্য 2 গ্লাস পানির মধ্যে 1 প্যাকেট স্যালাইন দিয়ে ভালো মতো গুলিয়ে সেটাকে খাওয়াতে হবে প্রতিবার টয়লেট বা পায়খানা করার পরে। এবং সেটাও বাচ্চার ওয়েট অনুযায়ী, একটা বাচ্চা যদি 10 কেজি হয়ে থাকে তাকে আমরা সর্বোচ্চ 100 ml খাওয়াতে পারবো, তার বেশি না। অনেকেই আছেন যে হয় অতিরিক্ত ঘন স্যালাইন খাওয়াচ্ছেন কিংবা অতিরিক্ত পাতলা স্যালাইন খাওয়াচ্ছেন এবং স্যালাইন প্রয়োজন না হলেও স্যালাইন খাওয়াচ্ছেন। এক্ষেত্রে অনেক সময় ভলিউম ওভারলোড কিংবা ডিহাইড্রেশন দুটো হয়েই তো বাচ্চারা অনেক সময় আসে। তো সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন? যখন একটা বাচ্চা কমপ্লিটলি ডিহাইড্রেটেড হবে, অথবা আমি ধারণা করে নেব যে সে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গিয়েছে, আমাকে অবশ্যই তার ইলেকট্রোলাইট চেক করতে হবে, তাকে অ্যাডমিট করতে হবে হসপিটালে টু কারেক্ট দ্য ইলেকট্রোলাইট। এটা অ্যাডমিশন ছাড়া কারেকশন করাটা ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ এটা ট্রিকি, কঠিন কাজগুলোর মধ্যে একটা। আপনি ইলেকট্রোলাইটস না দেখে, ল্যাব রিপোর্টস না দেখে তাকে কারেকশন করতে পারবেন না।